অজানা সত্যের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আপনারা শুনছেন অজানা সত্যের 155 নম্বর এপিসোড। আজকের এপিসোডের প্রথমে যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি বড্ড স্পেশাল একটি ঘটনা। আজকের এই ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন ভালোবাসায় কতটা শক্তি আছে। তবে এই ভালোবাসা যখন বিশাল আকার ধারণ করে ফেলে, তখন সেটা মানুষের জীবনে মৃত্যুও ডেকে আনে। আজকের এই ঘটনাটি দারুণ একটি ঘটনা। আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের খুব ইন্টারেস্টিং লাগতে চলেছে, তাই একদম স্কিপ না করে ঘটনাটিকে শুনতে থাকুন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি ভোরবেলায় ফুল তুলতে গিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা। বেশ ভয়ের একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের পছন্দ হবে। বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের মূল এপিসোডে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান এবং যদি চান আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, আপনারা সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন এবং আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। আমি প্রতিটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, অবশ্যই আজকের এপিসোডটিকে লাইক করবেন, কারণ আপনাদের লাইকটা অত্যন্ত জরুরি। কমেন্ট করবেন আজকের এপিসোড আপনাদের কেমন লাগছে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন বিশাল সাহা। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি বিশাল সাহা। আমি অজানা সত্যের একজন নিয়মিত শ্রোতা। আমি তোমার চ্যানেলের সদস্যদের এর আগেও একটি ঘটনা উপহার দিয়েছি। আজ আরও একটা ঘটনা তোমাকে লিখছি। এই ঘটনাটা আমার ঠাকুমার মুখ থেকে আমি শুনেছি। তিনি যেরকমভাবে আমাকে বলেছেন আমি সেরকমভাবেই তোমাকে লিখছি। তার আগে দাদা, তোমাকে বলি, এইভাবেই তুমি আমাদের অজানা সত্যকে আরও এগিয়ে নিয়ে চলো। আমাদের আরও অনেক রকমের ঘটনা উপহার দিতে থাকো, যাতে আমাদের মতো যারা ভূতের গল্প শুনতে ভালোবাসে তারা যাতে ভয় পেতে পারে। শুরু করছে ঘটনা। ঘটনাটি ঘটেছে অনেক বছর আগে। তখন আমার ঠাকুমার বয়স 20 থেকে 21। ঠাকুমা যেই গ্রামে থাকতেন, বিশেষ একটি কারণে আমি গ্রামের নামটা বললাম না। ছোট একটি পাড়া, যেখানে কম করে 10 থেকে 15 জন থাকে। আমার ঠাকুমার বাবা অনেক অল্প বয়সেই মারা গিয়েছিলেন। ঠাকুমা এবং তার মা একসঙ্গে থাকতেন সেই পাড়াটায়। তারা গরিব হলেও দিনগুলো ভালোভাবেই কাটাতেন। সেই পাড়াটির মধ্যে ছোট বাচ্চা কাচ্চা ছাড়াও ঠাকুমার একটা বন্ধু ছিল, যার নাম ছিল মালতী। বিকেল হলেই তারা দুজনে বাইরে হেঁটে বেড়াতো এবং যেহেতু গ্রামের পরিবেশ, তারা চারিপাশে ঘুরে বেড়াতো, গল্প করত। মালতী একদিন আমার ঠাকুমাকে বলেছিল যে তার একটা ছেলেকে পছন্দ এবং সেই ছেলেটিও তাকে পছন্দ করে। ঠাকুমা যখন ছেলেটির নাম জিজ্ঞাসা করে, মালতী বলে ছেলেটার নাম হচ্ছে হাসিবুল। ঠাকুমা চমকে গিয়ে প্রশ্ন করে, হ্যাঁ রে, ছেলেটা কি মুসলিম? মালতী বলে ওঠে, হ্যাঁ। ঠাকুমা মনে করেন এই বিষয়ে তার কোনো রকম মত প্রকাশ করা উচিত নয়, কারণ তিনি যদি এই বিষয়ে কোনো কথা বলেন বা মালতীকে যদি তিনি আটকাতে যান, তাহলে মালতী মনে করতে পারে ঠাকুমা হয়তো তাদের সম্পর্কে বাধা দিচ্ছে। এরপর ঠাকুমা বাড়ি চলে যান। আস্তে আস্তে দিন এগোতে থাকে এবং দেখা যায় মালতী আর ঠাকুমার বাইরে বেরোনো হয় না। তবে ঠাকুমা মাঝে মধ্যেই সন্ধ্যার দিকে বাইরে বেরোলে হাসিবুলকে দেখতে পেত।
ঠাকুমা দেখত হাসিবুল পাড়ার গলির মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুমা বুঝতে পারত হাসিবুল সেখানে মালতীর জন্যই দাঁড়িয়ে রয়েছে। ঠাকুমা অনেকবার মালতী আর হাসিবুলকে একসঙ্গে এক জায়গায় বসে গল্প করতেও দেখেছেন। এই করতে করতে একটা দিন দেখা যায় ওদের বাড়ি থেকে অনেক চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। পাড়ার সব লোকেরা যখন জড়ো হয় তখন দেখা যায় তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে যে মালতী আর হাসিবুল প্রেম করছে, যার কারণে মালতীর বাবা সেই সম্পর্ক মেনে না নিয়ে উল্টে মালতীকে মারধর করছেন। নিজের বাবার হাতে মারধর খাওয়ার পর মালতীর মুখ থেকে একটা কথা বেরোয়, যেই কথাটা শুনে গ্রামের লোকের পাশাপাশি সবাই অবাক হন। মালতী বলে ওঠে সে নাকি প্রেগনেন্ট। এই কথা শুনে মালতীর মা পুরো ভেঙে পড়েন। মালতীর বাবার সম্মান নষ্ট হয়ে যায় সারা গ্রামে। এরপর দেখা যায় তার বাবা মা দুজনে মিলে মালতীকে প্রচণ্ড মারধর করছেন এবং ছেলেটিকেও খুব মারছেন। এরপর মালতীকে ঘরে বন্ধ করে দিয়ে তালা দিয়ে দেওয়া হয় আর ছেলেটাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। মালতী খুব কষ্ট পায়, তবে তার কাছে কোনো উপায়ও ছিল না। এর ঠিক পরের দিন শোনা যায় হাসিবুল আত্মহত্যা করেছে। সে নিজেকে ঘরে বন্ধ করে বিষ খেয়েছে। এই খবর শোনবার পর মালতীর কষ্টে প্রায় মড়মড় অবস্থা। তার যেন আর বাঁচারই ইচ্ছে নেই, সে আর বাঁচতে পারবে না। সে অনেকবার আত্মহত্যা করবার চেষ্টা করেছে, তবে তার মা বাবার কারণে সফল হতে পারেনি। এরপর অনেক দিন কেটে যায়। মালতীর মধ্যে হঠাৎ কেমন যেন পরিবর্তন আসতে থাকে। মালতী যখন ঘুমাতো, সে ঘুমাতে ঘুমাতে হঠাৎ উঠে পড়ে কান্নাকাটি করত। কান্না করতে করতে হঠাৎ তার কান্না আবার হাসিতে পরিণত হয়ে যেত। সে নিজের মাকে বারবার বলতো, মা আমি যখন ঘুমাই আমার বারবার মনে হয় আমার মাথার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে এমনও মনে হয় সে আমার চুলগুলোকে স্পর্শ করছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তবে আমি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পাই না। একদিন দেখা যায় মালতী নিজে থেকে ঘরের একটি দেওয়ালে লাথি মারছে। যখন তার মা তাকে প্রশ্ন করে যে তুই এগুলো কি করছিস, মালতী তখন বলে যে মা এইখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে, আমি তাকে অনেকক্ষণ ধরে বলছি এখান থেকে চলে যেতে, তবে সে যাচ্ছে না। মালতীর মা অনেক ভয় পেতে থাকে যে আমার মেয়ের সঙ্গে এগুলো হচ্ছেটা কি। তবে পাড়ার কিছু লোকজন বলে মালতী আস্তে আস্তে পাগল হতে শুরু করেছে। সে হাসিবুলের মৃত্যুকে মেনে নিতে পারেনি। দেখতে দেখতে মালতীর ডেলিভারির দিন চলে আসে। মালতীর ডেলিভারি বাড়িতেই হয়েছিল। পাড়ার কয়েকজন মহিলা মিলে মালতীর পেট থেকে বাচ্চাটিকে বের করেছিল। অবাক করবার মতো বিষয় হলো, মালতীর পেট থেকে যখন বাচ্চাটিকে বের করা হচ্ছিল, মালতী কষ্ট পেতে পেতে বারবার বলছিল, মা মা দেখো হাসিবুল সামনে দাঁড়িয়ে আছে, ও আমাকে নিতে এসেছে, ও আমাকে নিয়ে যাবে বলছে। মা আমি চলে গেলাম, ও আমাকে ডাকছে, ও বলছে ও আমাকে ছাড়া যাবে না। মালতীর মা কান্না করতে থাকে আর বলে, এই সব তুই কি বলছিস? এমন সময় মালতী সামনের দিকে আঙ্গুল দিয়ে তাক করিয়ে দেখায়, ওই দেখো মা, ওইখানে দাঁড়িয়ে আছে ও নিজের হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে ডাকছে, ও বলছে আমার সঙ্গে আসো, ও আমাকে নিয়ে যেতে চায়, ও আমাকে ছাড়া যাবে না। এরপর মালতী এক কন্যা সন্তানের জন্ম দেয় আর সঙ্গে সঙ্গে মালতী সেখানেই মারা যায়। মালতীর মৃত্যুতে সবাই খুব কষ্ট পায়, তার বাবা মায়ের বুক ফেটে যায়। এরপর গ্রামের কিছু মহিলারা পাশের গ্রাম থেকে একজন ওঝাকে ডেকে আনেন। ওঝা ঘরে ঢুকবার পর নিজের নাকে এক ধরনের জল ছেটান এবং বলেন, এই ঘরে তোমরা ছাড়াও আরও একজন উপস্থিত ছিল,
সে মালতীকে নিতে এসেছিল, তবে বাচ্চার কোনো ক্ষতি করতে চায়নি। সবাই আন্দাজ করে বুঝতে পারে সেটা হাসিবুলি ছিল, অর্থাৎ মালতী যেটা বলছিল সেটা একদম ঠিক। হাসিবুলের মৃত্যুর পর সব সময় হাসিবুল মালতীর আশেপাশেই থাকত, মালতীর মাথায় হাত বুলাতো। হাসিবুল নিজের সন্তানকে পৃথিবীর বুকে ফেলে রেখে তার মাকে নিয়ে চলে গেল। আশা করছি দাদা ঘটনাটা তোমার পছন্দ হয়েছে। আমি যখন ঠাকুমার মুখ থেকে এই ঘটনাটা শুনেছিলাম আমি বেশ অবাক হয়েছি। আশা করছি এই ঘটনাটা তুমি তোমার চ্যানেলে শোনাবে এবং তোমার ঘটনাটা অনেক পছন্দ হবে। ভালো থেকো রাজর্ষিদা, আরও এগিয়ে যেও। যদি এই ঘটনাটা মানুষজনদের ভালো লাগে তাহলে আমি আরও একটি ঘটনা সবার জন্য উপহার দেব। আজকের মতো বিদায় জানালাম, দেখা হবে আরও একটা ঘটনার সঙ্গে। মুসলিম ছেলে এবং হিন্দু মেয়ের ঘটনা আমাদের অজানা সত্যে এর আগে কখনো শোনানো হয়নি। এই প্রথমবার এই টপিক নিয়ে আমাদের অজানা সত্যে ঘটনা শোনানো হলো। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট দুটোই অত্যন্ত জরুরি। আর হ্যাঁ, একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, তাহলে খুশি হব। চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছে দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন কেয়া সরকার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি কেয়া সরকার, তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। বর্তমানে আমি কৃষ্ণনগরে থাকি। আজ যেই ঘটনাটা আমি তোমাকে বলবো সেই ঘটনাটা আমার ছোট দিদার সঙ্গে ঘটেছে। ছোট দিদার কাছ থেকে প্রায়শই আমি অনেক ঘটনা শুনতেই থাকি এবং তিনি অনেক রকম ভূতের ঘটনা জানেন। আজ তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাকে শোনাচ্ছি। আশা করছি তোমার ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে ঘটনা। ঘটনাটি ঘটেছে 2008 কিংবা 2009 সালে। ছোটদিদা ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য ভোর 4টের সময় রাস্তায় বেরিয়ে ওর বাড়ি থেকে ফুল তুলে বেড়াতেন। এই জিনিসটা এখনও অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। ভোরবেলা উঠলে রাস্তা দিয়ে গেলে অনেক ঠাকুমারা, অনেক দিদারা অন্যের বাড়ি থেকে ফুল তুলছে, এই দৃশ্যটি দেখা যায়। এই একই জিনিসটা আমার ছোট দিদা করতেন। দিদা রাতে দেরি করে ঘুমাতেন এবং অনেক সকালবেলা উঠে পড়তেন। একদম ভোর 4টের সময় তিনি বেরিয়ে পড়তেন ফুল তুলতে। তিনি যখন ফুল তুলতে যেতেন সেখানে তার মতোই আরও অনেক বয়স্ক মহিলারা ফুল তুলত। ফুল তুলতে তুলতে কখনো তিনি এই পাড়া থেকে ওই পাড়ায়ও চলে যেতেন। তো এমন একটা দিন তিনি ভোর 4টের সময় ফুল তুলতে বাইরে বেরিয়েছিলেন। সেই দিন বাইরে বেরিয়ে তিনি দেখেন আজ তার মতো কোনো মহিলারা বাইরে বেরোয়নি। তিনি একটু খুশি হন যে এবার সমস্ত ফুলগুলো তিনি নিতে পারবেন। ফুল তুলতে তুলতে তিনি পাশের পাড়ায় চলে যান এবং পাশের পাড়ায় গিয়ে দেখেন একটি ফুল গাছের নিচে একজন সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে রয়েছে। একটু কাছে গেলে দেখতে পান একটা সাদা শাড়ি পরে এক বয়স্ক মহিলা হালকা কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে। দিদা মনে করেন তিনিও হয়তো এখানে ফুল তুলতে এসেছেন। সেই কারণে তিনি সেখান থেকে সামান্য দূরত্বে আরেকটি ফুল গাছ থেকে ফুল তোলা শুরু করেন। ফুল তোলার পর তিনি যখন আবার সেই মহিলার দিকে তাকান তিনি সেখানে কাউকেই দেখতে পান না। তিনি খুব অবাক হয়ে যান। এত বড় একটা গলি, এত তাড়াতাড়ি এখান থেকে হেঁটে বেরোনো তো সম্ভবই নয়। মহিলাটা গেল কোথায়?
তিনি বেশি কিছু না ভেবে সেখান থেকে চলে যান। সেই দিন ছিল অমাবস্যার রাত। সারা রাস্তায় কেউ নেই দিদা ছাড়া। তিনি যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন এমন সময় তিনি থমকে দাঁড়িয়ে পড়েন। তিনি শুনতে পান ঠিক তার পেছন থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ছোট দিদা যখন সেই শব্দ শুনে পেছনের দিকে তাকান, তিনি দেখতে পান সেই সাদা শাড়ি পরা মহিলাটা মাটিতে বসে কান্না করছে আর মাথা দোলাচ্ছে। এই সময় ছোট দিদার মনে ভয় কাজ করতে আরম্ভ করে দিয়েছে। চারিদিকে কেউ নেই। সামনে ওই সাদা শাড়ি পরা মহিলাটা কান্না করতে করতে মাথা দোলাচ্ছে। কি ভয়ানক দৃশ্য! এমন সময় সেই কান্নাটা আস্তে আস্তে হাসিতে রূপান্তরিত হয় এবং হঠাৎ সেই মহিলা বলে ওঠে, আমার বাড়ির গাছ থেকে ফুল নিবি তাই না? চুপচাপ ফুলগুলো ফেরত দে। ছোট দিদার হাত থেকে ফুলের প্যাকেটটা পড়ে যায়। এমন সময় ছোট দিদা দেখতে পায় সেই মহিলা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়ে এবং মাটির থেকে কিছুটা উপরে সে ভেসে রয়েছে। ছোট দিদা আর থাকতে না পেরে সেখান থেকে পালিয়ে যান। পালানোর সময় পেছন থেকে শব্দ পাচ্ছিলেন। সেই মহিলা বলছে, যা, আজ তোকে ছেড়ে দিলাম, তবে ভবিষ্যতেও যেন এই চত্বরে না দেখি। ছোট দিদা বাড়ি পৌঁছে একদম গেটের সামনেই অজ্ঞান হয়ে পড়ে যান। যখন সকাল হয় তখন বাড়ির সবাই মিলে ছোট দিদাকে খাটে শোয়ান। চোখে মুখে জল দেওয়ার পর ছোট দিদার জ্ঞান ফেরে এবং ছোট দিদা সমস্ত ঘটনা আমাদের সবাইকে খুলে বলেন। এরপর খোঁজ নিয়ে জানা যায় যেই বাড়ির থেকে ছোট দিদা ফুল তুলতে গেছিলেন সেই বাড়ির একজন ঠাকুমা মারা গেছেন। প্রায় 3 দিন হয়েছে, এখনো তার শ্রাদ্ধ শান্তি হয়নি। এরপর ছোট দিদা বুঝতে পারেন তিনি সেদিন ভোরবেলা যাকে দেখেছিলেন তিনি আর কেউ নন, সেই বাড়ির সেই বৃদ্ধ মহিলাটিরই আত্মা, যার এখনো শ্রাদ্ধ শান্তি হয়নি এবং সেই বাড়ির চারিপাশেই ঘুরে বেড়াচ্ছে। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অজানা সত্যের সকল শ্রোতাদের সামনে ঘটনাটিকে তুলে ধরো। ভালো থেকো, আরও এগিয়ে যাও। আজকের এপিসোডের 2টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। চলে যাব আমরা আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অনুভব মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন সৌভিক দেবনাথ, আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যদীপ সরকার, কমেন্ট করেছে ওয়াইটি কিং, উজ্জ্বল পাল, চুমকি ঘোষ, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, জয় বণিক, কমেন্ট করেছেন মঞ্জু, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন বঙ্গন সবুজ মরুন ফ্যান্স, কমেন্ট করেছেন একে, কমেন্ট করেছেন তাবাসসুম রিথি, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, সোনা মিশ্রা, কমেন্ট করেছেন তুষার দত্ত, কমেন্ট করেছেন শাহানুর ইসলাম, কমেন্ট করেছেন ড্রিম অফ ওম। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আজকের এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার 156 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।